This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুতের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভে পুলিশের গুলি চলল। মালদার মানিকচকের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য। কিন্তু কেন গুলি চালিয়েছিল পুলিশ? কোথা থেকে গুলি চালানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিস্ফোরক তথ্য সামনে আসছে। গতকাল মানিকচকে তখন রণক্ষেত্রের পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ চলছে। উত্তেজিত জনতার তাড়া খেয়ে মানিকচক থানার আইসি সহ ৮-১০ জন পুলিশকর্মী একটি বাড়িতে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন পুলিশকর্মী গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় ছিলেন। পুলিশকর্মীরা ওই বাড়িতে ঢোকার পর হামলা চালায় উত্তেজিত জনতা, আর তারপরই পুলিশ গুলি চালায়, এমনটাই বাড়ির বাসিন্দারা বলছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে এখনো আতঙ্কে শিউরে উঠছেন ওই বাড়ির মানুষজন। গতকাল থেকে পুলিশও দাবি করছে আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়েছিল। অন্যদিকে গতকাল যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে একজন নবম শ্রেণীর ছাত্র। পরিবারের দাবি, ওই ছাত্র বিক্ষোভ আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তাই পুলিশ কেন এভাবে গুলি চালালো তা নিয়ে বিতর্ক চলছে। তখন অগ্নিগর্ভ পরিস্থিতি মানিকচকের এই এনায়েতপুরে। জনতার সঙ্গে পুলিশের প্রায় খণ্ডযুদ্ধ চলছে। আর তখনই পুলিশের তাড়া খেয়ে পুলিশ কর্মীরা ছুটতে ছুটতে এই বাড়িতে এসেই আশ্রয় নেয় কোনো ক্রমে। তাদের মধ্যে তখন 1 থেকে 2 জন যথেষ্টই আহত, একজনের তো মাথায় গুরুতর আঘাত ছিল। তারপর তারা এখানে আশ্রয় নেওয়ার পরেই এই গেট বন্ধ করে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয় ভেতরের দরজাও, কিন্তু রেহাই নেই তাতেও। এক রাশ উত্তেজিত জনতা তখন শুরু করে দিয়েছে এই বাড়ি ভাঙচুর। শৌচাগার থেকে শুরু করে সামনের যাবতীয় যা যা কিছু আছে সবই ভাঙতে শুরু করে তারা। রীতিমতো তাণ্ডব চলে, এখনো পর্যন্ত তার চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। ভাঙা মোটরসাইকেল থেকে শুরু করে আশেপাশে জানলা সমস্ত কিছুই ভাঙা। যা বক্তব্য এই পরিবারের, একসাথে 100-রও বেশি ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে উত্তেজিত জনতা, চারদিকে ঘিরে নিয়েছে। এবং অভিযোগ যে কেউ কেউ তো আবার এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টাটা পর্যন্ত শুরু করে দেয়। কেউ তো আবার নাকি পেট্রোল নিয়ে চলে আসে। এমনকি যখন পুলিশ কর্মীরা এই গ্রিলের সামনে এই বারান্দাতে এসে দাঁড়ান, তখন বাঁশ দিয়ে তাদেরকে খোঁচানোর জন্য এই বাঁশ দূর থেকে বড় বড় বাঁশ উপর থেকে ফেলা হয়, এবং সেই দিক দিয়ে সেখানকার যে আলমারি রয়েছে, শোকেস রয়েছে, সেগুলো পর্যন্ত বাঁশ দিয়ে ভেঙে ফেলা হয়। তারপরে প্রথমে টিয়ার গ্যাস, এবং তারপরেই যা শোনা যাচ্ছে যে পুলিশ কর্মীরা এখান থেকেই গুলি চালাতে তারা বাধ্য হন, এই বারান্দা থেকেই তারা গুলি চালাতে বাধ্য হন। পুলিশ এসে ওই জায়গাটাতে কি হয়েছে না হয়েছে জানি না, ব্লাড মাথাতে নিয়ে দৌড়ে আমাদের বাড়ির দিকে এসেছে। এই বাড়ির ভেতরে? হ্যাঁ, বাড়ির ভিতরে। আমরা কাঁদাকাটি করতে ধরলাম, ইট ছাড়ছে, চাই তো আমাদের জীবনটা চলে যাবে। যেরকম ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমরা চলে গেলাম ওই দিকে। কারা হামলা করেছে? এই পাবলিকরা করেছে, লাইন নিয়ে। এরকম হয়েছে কি বাড়িওয়ালাও শেষ হয়ে যাবে, তার জন্যে ওরা ফাঁকাতে ভাবে করছিল, গুলি চালিয়েছিল। হ্যাঁ, পুলিশ এখানেই ছিল। এখানে থাকার পর ঢিল পাথর সব মারতে চালু করলো। ওরা তো বাড়ির ভিতর থেকে ওই আসু গ্যাস বলে না কি বলে, ওটা ফেলার পর ওটাকে উঠিয়ে ওদিক থেকে এদিকে ফেলে দিল। বাড়িতে ছোট ছোট 2টা বাচ্চা ছিল, ওই 8-9 মাসের বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করছিল। তার গুলি একদম লাস্টের দিকে চালিয়েছে। বাইরে ফায়ারিং করলো, বাইরে ফায়ারিং করার পর না হলো, তারপরে ওই গুলি চালিয়েছে এইসব হ্যাঁ, এই বারান্দা থেকেই চালিয়েছে। গুলি তো লেগেছে পুলিশের হাত দিয়ে না, গুলি ফায়ারিং করলো পুলিশ। হ্যাঁ, তো পুলিশকে দোষ ধরা যাবে এখন পারে কি? আলি গিয়েছিল পুরি খেতে, তো ওখানে ওকে গুলি লেগে গিয়েছে। কিভাবে? কোথায়? এনআই পুলিশ স্টেশনে। দূর থেকে লেগেছে, কাছে নাকি কাছে গিয়েছে, ওগুলা কাছেও না, দূরে আছে। দূর থেকে কিভাবে ওর পাইপ লেগে গিয়েছে? গুলি চালানো হলো কেন? আদৌ কি গুলি চালানোর মতো পরিস্থিতি ছিল? এই নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক কিন্তু এখনো সমানভাবেই চলে আসছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। TV9 বাংলায় বিস্ফোরক মানিকচক সাবস্টেশনের অপারেটর। বিদ্যুৎ ভবনের অবহেলার কারণেই এমন ঘটনা। 5 বছর আগেই কাজ শুরু করা উচিত ছিল। বারবার জানানো সত্ত্বেও বিদ্যুতের তার বদল করা হয়নি। টাওয়ারের কথা পরে ভেবে আগে তার বদলালেই হতো।
বিদ্যুৎ চুরি করে হাজার হাজার টোটো চার্জ দেওয়া হচ্ছে, হাত গুটিয়ে বসে থাকে বিদ্যুৎ দপ্তর। এমনই বিস্ফোরক দাবি করেছেন মানিকচক সাবস্টেশনের অপারেটর। শোনাবো কি বলছেন তিনি। টাওয়ারের লাইনে আমাদের যে টিসিএল এখন কাজ হচ্ছে, এই কাজটা আমাদের 5 বছর আগেই দরকার ছিল হওয়া। সেহেতু এখন ম্যাক্সিমাম চাহিদা বেড়ে গেছে পাবলিকের, সেহেতু চাহিদাটা আমাদের এখান থেকে দিতে পারছে না। আর আমাদের যারা আছে, আমাদের ডিপার্টমেন্টে যারা উঁচু পোস্টে আছে, তো ওদেরই এগুলো নোটশিটের ব্যাপার। আমাদের যে ডিএম আছে বা বিদ্যুৎ ভবন আছে আমাদের, ওখান থেকে নোটশিট না হলে তো আর আমাদের এগুলো করতে পারবে না। মানে ওরা এখানে কোনো রকমভাবে কোনো নির্দেশও দেয়নি, কোনো উদ্যোগও দেখায়? হ্যাঁ, সেটা তো আমি বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে না হলে তো অনেক প্রয়োজনটা হচ্ছে 5 বছর আগে। 5 বছর আগে, হ্যাঁ। যে সেটা যদি করতো তাহলে আপনারা এখানে খুব স্বাভাবিকভাবেই হতো। হ্যাঁ, তো তার মানে বিদ্যুৎ ভবন থেকে যে উদ্যোগটা দেখানোর কথা ছিল, হ্যাঁ, সেটা দেখানো হয়নি। হ্যাঁ, 5 বছর আগেই যে আমাদের টিসিএল যে হচ্ছে এখন, হ্যাঁ, এই 5 বছর আগেই এটা আমাদের এখানে দরকার ছিল। তাহলে আমাদের পাবলিকের যা চাহিদা, টোটাল চাহিদাটা এখন দিতে পারতাম আমরা পাবলিককে। 9টার পরে আমাদের ম্যাক্সিমাম লোড একদম 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম লোড হয়ে যাচ্ছে, কারণ ওই যে ম্যাক্সিমাম লোডটা টোটালটাই টোটো চার্জের জন্য চলে যাচ্ছে। টোটো এই এলাকাতে তো হাজার কেন, প্রচুর টোটো। এখানে আমরা আপনার ওই 900 950 অবধি আমাদের নর্মাল থাকছে, না অ্যাম্পিয়ার। এবার যখনই 950 পার হয়ে যাচ্ছে আমাদের, তখনই আমাদের তার ছিঁড়ে যাচ্ছে, কোথাও জাম্পার আউট হয়ে যাচ্ছে। আমাদের যারা আছে, ধরেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিএম, ওনারা তো জানেই এই ব্যাপারটা। তাও বললেন ওনারা জেনেও ওনাদের ডেলি আছে ওনাদের কাছে এই খবর। আর এত ড্যামেজ হয়েছে তার আমাদের নিতেই পারছে না। তো সেই তারটুকুও চেঞ্জ করে দিচ্ছে না, তারটুকুও চেঞ্জ করছে না। বিপজ্জনক পরিস্থিতি। এখানে আমরা ডিউটি করছি, আমাদের সেই রকম কোনো নিরাপত্তা নাই। 23শে জুলাই নবনির্বাচিত 4 জন প্রতিনিধির শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত আমরা তাই জানতে পারছি। মঙ্গলবার শপথ নিতে পারেন সুপ্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর। বিধানসভার অধিবেশন চলাকালীন শপথ গ্রহণ হতে পারে। শপথ গ্রহণের জন্য রাজভবনে চিঠি পাঠিয়েছিল রাজ্যের পরিষদীয় দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে রাজভবনের তরফ থেকে কোনো রকম স্পষ্ট উত্তর না আসায় এই প্রস্তুতি রাখা হয়েছে বলে বিধানসভা সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আর কি জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তাদের শপথ গ্রহণের সম্ভাবনা কতটা উজ্জ্বল এবং সেই ক্ষেত্রে কোন কোন বাধা এখনো পর্যন্ত, প্রোটোকল ওরিয়েন্টেড কোন কোন বাধা রয়েছে, কি জানা যাচ্ছে? প্রদীপ্ত, শোনা যাচ্ছে না? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরও একবার জানাই, আগামী 23শে জুলাই নবনির্বাচিত 4 জন জনপ্রতিনিধি, তাদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শপথ নিতে পারেন সুপ্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী এবং মধুপর্ণা ঠাকুর। বিধানসভার অধিবেশন চলাকালীন তারা শপথ গ্রহণ করতে পারেন। শপথের জন্য রাজভবনে তারা চিঠি পাঠিয়েছিলেন, মানে রাজ্যের পরিষদীয় দপ্তর চিঠি পাঠিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে রাজভবনের তরফ থেকে কোনো রকম স্পষ্ট উত্তর না আসায় এই প্রস্তুতি এখনো পর্যন্ত এই সম্ভাবনা, সেই বিষয়টা বিধানসভা সূত্রে রাখা হয়েছে। এখনো পর্যন্ত এইটুকুই জানা যাচ্ছে। প্রদীপ্তকে আরও একবার যোগাযোগ করেছি, আমি দেখি কথা বলা যায় কিনা। প্রদীপ্ত, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে তাদের শপথ গ্রহণ সংক্রান্ত? দেখো, 23শে জুলাই এই 4 বিধায়কের শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যে বিধানসভা কর্তৃপক্ষ তারা নিয়ে রেখেছেন। তার কারণ রাজ্যপালকে তারা চিঠি পাঠিয়েছিলেন এই 4 জন নবনির্বাচিত বিধায়কের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে শপথ বাক্য পাঠ করানো নিয়ে। রাজ্যপালের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি, বরং রাজ্যপাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়ার হোসেন সরকারের বিষয় বিধানসভা কিভাবে তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে স্পিকার নিজে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কিন্তু এই 4 জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে সেই জায়গা থেকেই বিধানসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু অধিবেশন চলবে, আগামী 22শে জুলাই থেকে সোমবার থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। ফলে অধিবেশন চলাকালীন স্পিকারই এই 4 জন বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন এবং তার জন্য প্রস্তুতিও ইতিমধ্যে সারা হয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত।